Bismillahirrahmanirrahim. Welcome to the National University online class. During the pandemic, I feel proud to be part of this National University online video class lecture as a resource person. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। করোনাকালীন এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ভিডিও ক্লাস লেকচারে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। প্লিজ মেইনটেইন দ্য হেলথ রুলস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। প্রোগ্রাম হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার, কোর্স কোড হচ্ছে 222505, নেম অফ কোর্স হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, লেকচার নম্বর 6। টাইটেল অফ দ্য লেকচার হচ্ছে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ ব্যবস্থা। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমার ইমেল নাম্বার almamun@almamunmkc@gmail.com। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুভেচ্ছা জানিয়ে তোমাদের আলোচনায় চলে যাচ্ছি। লেকচারটা খুব মনোযোগ দিয়ে দেখবা। যেমন আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি। যেমন আজকে আমরা কোন ইয়ার নিয়ে আলোচনা করব? বিবি অনার্স সেকেন্ড ইয়ার, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার নম্বর 5, অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। আমরা দীর্ঘমেয়াদী দায়ের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করব। তো এই দায় সম্বন্ধে ডিটেলস আলোচনা করার জন্য আমরা সামনের দিকে দেখব। লেকচারটা খুব ভালো করে খেয়াল করব। খেয়াল করলে আশা করি বুঝতে পারবো। আর IFRS ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড 9 এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 39 অনুযায়ী এই অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিসটা আসছে। সুতরাং এই স্ট্যান্ডার্ডগুলো তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের চ্যাপ্টারটা বুঝতে একটু সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারের মূল আলোচনা চলে যাওয়ার আগে আমরা আগে দেখে নেই কি কি আমরা শিখতে পারবো বা জানতে পারবো। ডেফিনেশন অফ বন্ড, তার মানে ঋণপত্র বা বন্ড বলতে কি বোঝো, এটা আমরা শিখতে পারবো। ক্লাসিফিকেশন অফ বন্ড, বন্ডের শ্রেণী বিভাগটা দেখতে পারবো। এক্সপ্লেইন হোয়াই বন্ডস আর ইস্যুড, আমরা কেন বন্ড ইস্যু করব সেটা সম্বন্ধে জানতে পারবো। ফিচার্স অফ বন্ড, বন্ডের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবো। প্রিপেয়ার দ্য এন্ট্রিজ ফর দ্য ইস্যুয়েন্স অফ বন্ড অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স এবং বন্ড ইস্যু সম্বন্ধে ডিটেলস আমরা এখানে আলোচনা করব। ডেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ফর লং টার্ম নোটস পেয়েবল, লং টার্ম নোটস পেয়েবল সম্বন্ধে আমরা এখানে বিবরণ দিব বা আলোচনা করব। আইডেন্টিফাই দ্য মেথডস অফ দ্য প্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ লং টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস কিভাবে আমরা প্রেজেন্টেশন করব সে সম্বন্ধে আমরা ডিটেলস এখানে বলবো। তো আমরা চলে যাই বন্ডে। দেখো, ডেফিনিশন অফ বন্ড, আমরা বন্ডকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। সাধারণত কোম্পানিগুলো শেয়ার ও ঋণপত্রের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করে থাকে। প্রাথমিকভাবে শেয়ারের মাধ্যমে কোম্পানি অর্থায়ন করার পর বন্ড বা ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করে থাকে। যে চুক্তির মাধ্যমে কোম্পানি বিভিন্ন উৎস হতে ধার বা ঋণ গ্রহণ করে তাকে কর্পোরেট বন্ড বলে। বন্ডের চুক্তিপত্রের জামানত, সুদের হার, পরিশোধের তারিখ, বিভিন্ন শর্ত উল্লেখ থাকে। তাহলে শিক্ষার্থী, বন্ড কি? শেয়ার এবং ঋণপত্র দীর্ঘমেয়াদী অর্থায়নের বিনিময়ে, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য তুমি যদি শেয়ার এবং ঋণপত্র ইস্যু করো সেটাকেই কিন্তু প্রাথমিকভাবে বন্ড বলা হচ্ছে। তো এই বন্ডের জন্য আমাদের কিন্তু খেয়াল করো, বলে দিলাম
যে বন্ডের চুক্তিপত্রে আমাদের জামানত, সুদের হার, পরিশোধের তারিখ, বিভিন্ন শর্ত কিন্তু উল্লেখ থাকবে। তাহলে সাধারণ ঋণদাতাদের নিকট হতে বৃহৎ পরিমাণের অর্থ সংগ্রহের জন্য কারবার এবং সরকার কর্তৃক ব্যবহৃত দীর্ঘমেয়াদী ঋণের দলিলকে বন্ড বলে। তাহলে ঋণদাতাদের নিকট থেকে বৃহৎ পরিমাণে অর্থ সংগ্রহের জন্য আমি যদি কারবার এবং সরকার কর্তৃক ব্যবহৃত দীর্ঘমেয়াদী যে ঋণের দলিল, সেটাকে কিন্তু বেসিক্যালি বন্ড বলতেছি। বন্ড ইজ এ লং টার্ম ডেট instrument used by the business and government to raise large sum of money, generally from a diverse group of lenders. এল যে গিটম্যান বিখ্যাত একজন লেখক, উনি এই কথাটা বলছে, তো সুন্দর একটা কথা বলছে। সুতরাং এই সম্বন্ধে আমরা তাহলে কি বুঝলাম? সুতরাং আমরা কি বুঝলাম? কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য যে দলিলের মাধ্যমে ঋণ গ্রহণ করে তাকে কর্পোরেট বন্ড বলে। বন্ড একটি আনুষ্ঠানিক দলিল। এতে ঋণের পরিমাণ, সুদের হার, তারিখ, মেয়াদ, পরিশোধের পদ্ধতি, সময় প্রভৃতি লিখিতভাবে উল্লেখ থাকে। এখানে কিন্তু খেয়াল করো, অলিখিত কোনো জিনিস থাকবে না। তারপরে তুমি যখন বন্ড ইস্যু করবা, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করবা একটা বন্ডের মাধ্যমে, সেই বন্ডকে আমরা কর্পোরেট বন্ড বলবো এবং এই বন্ডে ঋণের পরিমাণ, সুদের হার, তারিখ, মেয়াদ, পরিশোধের ধরন, পরিশোধের পদ্ধতি, সময় প্রভৃতি উল্লেখ থাকবে। তো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ বন্ড, বন্ড, ডিবেঞ্চার বা ইনডেঞ্চার বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটু ধারণা নেওয়ার জন্য তোমাদের এই চিত্রটা দিয়েছি, একটু খেয়াল করো। যেমন অন দ্য বেসিস অফ সিকিউরিটি, সিকিউরিটির ভিত্তিতে আনসিকিউরড বন্ড আছে, সিকিউরড বন্ড আছে। সিকিউরড বন্ডের মধ্যে আবার ফিক্সড সিকিউরড বন্ড আছে, আনফিক্সড সিকিউরড বন্ড আছে। অন দ্য বেসিস অফ মর্টগেজ, মর্টগেজের ভিত্তিতে বন্ডকে আমরা বিভিন্নভাবে ভাগ করি। যেমন মর্টগেজ বন্ড, ফার্স্ট মর্টগেজ বন্ড, সেকেন্ড মর্টগেজ বন্ড, ক্লোজড ইন বন্ড মর্টগেজ, ওপেন ইন মর্টগেজ, ব্ল্যাঙ্কেট মর্টগেজ, ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড, ক্যাটল মর্টগেজ বন্ড, কালেক্টরাল মর্টগেজ। এছাড়াও আরো আছে, দেখো অন দ্য বেসিস অফ দ্য রিপেমেন্ট, রিপেমেন্টের ভিত্তিতে বন্ডকে ক্লাসিফিকেশন করা যায়। যেমন রিডেমেবল বন্ড, যেটা তারিখ উল্লেখ থাকে বা পরিশোধযোগ্য বন্ড, নন রিডেমেবল বন্ড, সিঙ্কিং বন্ড, সিরিয়াল বন্ড, পারপিচুয়াল বন্ড। এরপরে আসো আদার ক্লাসেস, অন্যান্য আরো ক্লাসেস আছে, যেমন ইনকাম বন্ড, কলেবল বন্ড, পুট বন্ড, জাঙ্ক বন্ড, কুপন বন্ড, জিরো কুপন বন্ড। এছাড়াও আছে আরো, দেখো অন দ্য বেসিস অফ দ্য কনভার্টিবল বন্ড, কনভার্টিবল বন্ডের ক্ষেত্রে আছে কনভার্টিবল বন্ড, নন কনভার্টিবল বন্ড। এবং খেয়াল করো অন দ্য বেসিস অফ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের ভিত্তিতে আমাদের আছে রেজিস্টার্ড বন্ড, আনরেজিস্টার্ড বন্ড। তো অনেকগুলো বন্ড আছে, সব তো আর আলোচনা করা সম্ভব নয়। আমি অল্প কিছু বন্ড নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, একটু খেয়াল করো, খেয়াল করে বুঝতে পারবা। দেখো প্রথমে আমরা বলছি জামানতহীন বন্ড, আনসিকিউরড বন্ড। যে বন্ডের সাথে আমাদের জামানত থাকবে না। জামানত তো বোঝোই, যে কোনো কিছু গিরবি রাখা, যেটাকে বাংলায় বলে। মানে তুমি একটা বন্ড নিতে গিয়ে তোমার বাড়ির দলিলটা জামানত রাখলা, এটাকে বলে জামানতযুক্ত বন্ড। আর যদি এটা জামানত না রাখো, তাহলে এটাকে বলা হচ্ছে জামানতহীন বন্ড। মানে যে বন্ডের আন্ডারে কোনো জামানত রাখা হয় না, তাকে বলা হয় আনসিকিউরড বন্ড। আর যে বন্ডের বিপরীতে জামানত রাখা হয়, তাকে বলা হয় সিকিউরড বন্ড। এবার আসো বন্ধকি বন্ড, মর্টগেজ বন্ড। কোনো কিছু বন্ধক রেখে যদি তুমি কোনো ঋণ বা ঋণপত্র বা বন্ড ইস্যু করো, তাহলে এটাকে বলা হচ্ছে বন্ধকি বন্ড। সরঞ্জাম জিম্মি বন্ড, সরঞ্জাম জিম্মা বন্ড হচ্ছে তুমি একটা ইকুইপমেন্ট, তোমার একটা ইকুইপমেন্ট আছে, সেটা তুমি ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড বলে। ইকুইপমেন্ট তুমি জিম্মায় রেখে একটা বন্ড গ্রহণ করলা, তখন এটাকে বলা হচ্ছে ইকুইপমেন্ট ট্রাস্ট বন্ড। পরিশোধযোগ্য বন্ড, রিডেমেবল বন্ড। রিডেমেবল বন্ড বলতে এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বন্ডের সাথে তারিখ উল্লেখ থাকবে। কতদিন পরে বন্ডের টাকাটা তুমি পরিশোধ করবা, এটাকে বলা হচ্ছে রিডেমেবল বন্ড বা পরিশোধযোগ্য বন্ড। আর যে বন্ডের সাথে অনিশ্চিত ভবিষ্যতের জন্য, মানে কোনো তারিখ উল্লেখ থাকবে না, এমন হতে পারে লং টার্ম বা আজীবনের জন্য, সেটাকে বলা হয় নন
রিডিমেবল বন্ড। তাহলে নন রিডিমেবল বন্ড বোঝা গেল। এবার আসে নিবন্ধিত বন্ড বা রেজিস্টার্ড বন্ড। যে বন্ডটা রেজিস্ট্রেশন করা থাকে সেটাকে বলা হয় রেজিস্টার্ড বন্ড। অনিবন্ধিত বন্ড আনরেজিস্টার্ড বন্ড, যে বন্ডটা রেজিস্টার্ড করা থাকে না সেটাকে বলা হচ্ছে অনিবন্ধিত বন্ড। রূপান্তরযোগ্য বন্ড কনভার্টিবল বন্ড। এ প্রসঙ্গে বলা যায়, খেয়াল করো, যে বন্ডটা তুমি বন্ড ইচ্ছা করলে শেয়ারে রূপান্তর করতে পারো, ডিবেঞ্চারে রূপান্তর করতে পারো, সেটাকে বলা হচ্ছে কনভার্টেবল বন্ড। নন কনভার্টেবল বন্ড, যে বন্ডটা রূপান্তর করা যায় না সেটাকে বলা হয় নন কনভার্টেবল বন্ড। আর কুপন বন্ড মানে এটার সাথে একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে, মানে শতকরা হার উল্লেখ থাকবে, তাহলে এটাকে বলা হবে কুপন বন্ড। আর জিরো কুপন বন্ড, যেটার উপরে পার্সেন্টেজ উল্লেখ থাকবে না। তাহলে এই বন্ডগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা দেখি বন্ডের বৈশিষ্ট্যগুলা কি কি আছে। বন্ডের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমি কয়েকটা বৈশিষ্ট্য দেখাইছি, একটু খেয়াল করো। যেমন চুক্তির দলিল, ডিড অফ কন্ট্রাক্ট। বন্ড অবশ্যই একটা কন্ট্রাক্টের মাধ্যমে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে চুক্তির দলিল, এটা একটা বৈশিষ্ট্য। এরপর বলছে লিখিত মূল্য। বন্ডের অবশ্যই ফেস ভ্যালু থাকতে হবে, ফেস ভ্যালু ছাড়া কিন্তু বন্ড হবে না, সুতরাং এটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু বা লিখিত মূল্য। মেয়াদ, বন্ডের কিন্তু একটা ডিউরেশন বা মেয়াদ থাকে। আবার নন রিডিমেবল ইয়াতে মেয়াদ থাকে না, কিন্তু রিডিমেবলে আবার মেয়াদ থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেয়াদ, অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে। জামানত, সিকিউরিটি, সিকিউরিটি থাকতে হয়, সিকিউরিটি না থাকলেও চলে, তবে সিকিউরিটি থাকাটা বাধ্যতামূলক। অনেক সময় সিকিউরিটি থাকে, আবার অনেক সময় সিকিউরিটি থাকে না। কুপন রেট বা সুদের হার, বন্ডে অবশ্যই কুপন রেট বা সুদের হার উল্লেখ থাকে। মুনাফার উপর দাবি, 6 নম্বরে দেখো মুনাফার উপর দাবি, ক্লেম অন প্রফিট। কোম্পানি যদি কোনো মুনাফা করে তাহলে বন্ড মালিকগণ সেই মুনাফার উপর দাবি করতে পারে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ বন্ড। সম্পদের উপর দাবি, তাদের সম্পদের উপরেও বন্ড মালিকদের দাবি থাকতে পারে। যেমন কোম্পানি যখন ডিজলভ হয়ে যাবে তখন সর্বাগে বন্ডের মালিকদের টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। জিম্মাদার, ট্রাস্টি, জিম্মাদার কি বোঝাতে যাচ্ছি? যেমন বন্ড যখন তুমি নিবা তখন কোম্পানিতে একজন লোক নিয়োগ করতে হবে, যে বন্ডের বিভিন্ন হিসাব, সুদের হার, সময়, বিভিন্নভাবে এগুলা হিসাব নিকাশ করে রাখবে এবং গচ্ছিত করে রাখবে, তার জিম্মায় থাকবে, এই জন্য একজন জিম্মাদার নিয়োগ করতে হয়। কর সুবিধা, যখন তুমি বন্ড ইস্যু করবা তখন এটার উপরে কিন্তু বাংলাদেশের কর আইনে কর সুবিধা পাওয়া যায়, মানে ট্যাক্স এক্সামশন পাওয়া যায় এই বন্ডের জন্য। হস্তান্তরযোগ্য, ট্রান্সফারেবল, বন্ডটা ট্রান্সফারেবল কিন্তু হয়, তুমি বন্ড রাখলা না, তুমি আরেকজনের কাছে বন্ড এটা ট্রান্সফার করে দিতে পারো, সেক্ষেত্রে কিছু ফর্মালিটিস মেনটেন করে ট্রান্সফার করা যাবে, এর জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফারেবল। ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, অবশ্যই ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট থাকবে, কিন্তু বন্ড মালিকরা কিন্তু ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, মানে কোম্পানির কোনো ম্যানেজমেন্টে বা কোম্পানির এমডি, ডাইরেক্টর বা অন্য কোনো ম্যানেজমেন্টে বন্ড মালিকরা সাধারণত অংশগ্রহণ করতে পারে না। এবার আসো 12 নম্বর বলছে নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। বন্ড মালিকরা কোম্পানির কন্ট্রোলের দায়িত্বভার নিতে পারে না, কারণ সেটা তো ঋণদাতা, তো ঋণদাতারা কখনো কোম্পানির কন্ট্রোলিং এ আসতে পারে না। কন্ট্রোলিং করে হচ্ছে শেয়ার মালিকরা। ভোটাধিকার, ভোট রাইট, ভোটিং রাইট যেটাকে বলা হয়, তো ঋণপত্রের মালিকদের বা বন্ডসের মালিকদের ভোটের কোনো রাইট থাকে না, তারা ভোট দিতে পারে না। রূপান্তর, কনভার্টিবল, বন্ড আমরা রূপান্তর করতে পারি, যেমন বন্ডকে সাধারণ শেয়ারে পরিণত করতে পারি, তো রূপান্তরযোগ্য হচ্ছে ফিচার্স অফ দ্য বন্ড। তাহলে আমরা ফিচারগুলা ক্লিয়ার বুঝতে পারলাম। এরপর আমি দেখি বন্ড রেটিং। বন্ড রেটিং সম্বন্ধে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বন্ড রেটিং আমাদের জানতে হয়। যেমন ঋণদাতা সবসময় তার বিনিয়োগকৃত অর্থের উপর প্রত্যাশিত হারে আয় এবং বন্ডের শর্তানুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত মূল্য ফেরত পাওয়ার আশা করে থাকে। একজন ঋণদাতা বা বন্ড হোল্ডার এমন কোম্পানিতে তার বিনিয়োগ করতে চান যে কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক লেনদেন সুনাম ভালো, শর্তানুসারে বন্ডের মূল্য ফেরত দেওয়ার যোগ্যতা আছে এবং বন্ডের উপর সুদের হার সবচেয়ে বেশি, তদুপরি ঝুঁকির মাত্রা সবচেয়ে কম। একটি নিরপেক্ষ সংস্থা কর্তৃক বন্ড ইস্যুকারী কোম্পানির আর্থিক অবস্থা
যোগ্যতা, সুদের হার, ঝুঁকি সহ প্রভৃতি বিষয়ে যাচাই বাছাই করাকে বন্ড রেটিং বলা হয়। তাহলে এখানে বোঝা গেল যে বন্ড রেটিং হচ্ছে তুমি যদি একটা বন্ড কাউরে ইস্যু করো তার আগে তুমি বিভিন্ন দিক পর্যালোচনা করে নিবা। এই যে পর্যালোচনা করে নিবা যে কোম্পানির অবস্থা ভালো কিনা, কোম্পানির লেনদেন ভালো কিনা, কোম্পানির সুনাম আছে কিনা, কোম্পানি বন্ডের টাকা সময় মতো পরিশোধ করতে পারবে কিনা, বন্ডের উপর সুদের হার বেশি থাকবে কিনা এবং ঝুঁকির মাত্রা কম থাকবে কিনা, এই প্রভৃতি জিনিস বিবেচনা করাটাই হচ্ছে বন্ড রেটিং। এ ব্যাপারে একজন বিখ্যাত লেখক দেখো কি বলেছেন, এল.জি. গিটম্যান বলেছেন, বন্ড রেটিং বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিস ইন্ডিকেটস দ্য রিস্ক অফ এ বন্ড ইস্যু। তার মানে কি, একটি নিরপেক্ষ সংস্থা কর্তৃক ইস্যুকৃত বন্ডের ঝুঁকি নির্দেশ করাকে বন্ড রেটিং বলে। তাহলে বন্ড রেটিং হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা কর্তৃক ইস্যু করবে, বন্ডের ঝুঁকি নির্দেশ করা, মানে বন্ডের ঝুঁকি কি পরিমাণ আছে এটাকে নির্দেশ করাই হচ্ছে বন্ড রেটিং। তো বন্ড রেটিং সম্বন্ধে আমাদের একটু আইডিয়া ক্লিয়ার হলো। এবার আসো আমরা দেখি বন্ড রিফান্ডিং, বন্ডের মূল্য পরিশোধ বা বন্ড রিফান্ডিং। বন্ড রিফান্ডিং হতে পারে। তো বন্ড রিফান্ডিং এর সম্বন্ধে এখানে বলছে, দেখো, কোম্পানি ইস্যুকৃত বন্ড বা ঋণপত্রের মূল্য পরিশোধের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। শর্তানুযায়ী অনেক ক্ষেত্রে বন্ড বা ঋণপত্রের মূল্য পরিশোধ করা দুরূহ ব্যাপার। এরূপ ক্ষেত্রে পুরাতন বন্ড বা ঋণপত্রের মূল্য পরিশোধের জন্য নতুন বন্ড বা ঋণপত্র ইস্যু করাকে বন্ডের মূল্য পরিশোধ বলা হয়। তো বন্ডের মূল্য পরিশোধ বলতে এখানে যে জিনিসটা সংক্ষেপে বোঝা গেল সেটা হচ্ছে অনেক সময় বন্ড অনেকে সময় মতো পরিশোধ করতে পারে না, তার ফলে নতুন কোনো বন্ড ইস্যু করতে হয়। এই নতুন বন্ড ইস্যু করাটাকেই আমাদের বলতেছে বন্ড রিফান্ডিং। তো বন্ড রিফান্ডিং এর আমাদের কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা জেনে নেই, কারণ কারণ না জানলে আমি বুঝতে পারবো না বন্ড কেন রিফান্ডিং হচ্ছে। যেমন এক নম্বরে বলছে ব্যাংকের সুদ হার, ব্যাংকস ইন্টারেস্ট রেট। এখন বাজারে ব্যাংক ইন্টারেস্ট রেট যদি হয় 10%, তোমার বন্ডের রেট যদি হয় 15%, তাহলে কোন লোক বন্ড নিতে চাবে না, সুতরাং তখন বন্ড রিফান্ডিং হয়ে যাবে। বন্ডের সুদ, বন্ড ইন্টারেস্ট, তো বন্ড ইন্টারেস্ট অধিক পরিমাণে হলে বন্ড রিফান্ডিং হতে পারে। শর্তসমূহ, কন্ডিশন, বন্ডের কন্ডিশন এমন যদি হয় যে বন্ডের কন্ডিশন ব্যাংক ঋণের কন্ডিশনের চেয়ে বেশি শক্ত, তাহলে বন্ড রিফান্ডিং হতে পারে। ঝুঁকি বেশি, হাই রিস্ক, বন্ড যদি হাই রিস্কে থাকে তাহলে ওই বন্ডের নিয়ে ব্যবসা করে ব্যবসায়ী মুনাফা করতে পারবে না ভালো, সুতরাং হাই রিস্ক হলে বন্ড রিফান্ডিং হতে পারে। জামানত, সিকিউরিটি, সিকিউরিটি যদি অনেক বেশি চাওয়া হয় বা সিকিউরিটির অবস্থা যদি অনেক বেশি হয় কিন্তু শেয়ারের মানে সিকিউরিটি যদি না থাকে বা শেয়ার যদি খুব সহজ ওয়েতে ক্রয় করা যায়, তাহলে আমরা বন্ডের পরিবর্তে শেয়ারটাকে প্রিফার করব। সেক্ষেত্রে সিকিউরিটি আমাদের একটা বন্ডের রিফান্ডিং এর কারণ হতে পারে। উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট, আমরা জানি বন্ড ইস্যু করার সময় কিছু আনুষঙ্গিক খরচ বা আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেমন বিভিন্ন রকম খরচ আছে, যেমন আন্ডার রাইটারের কমিশন আছে বা অন্যান্য অনেক খরচ আছে। এই উত্তোলন ব্যয় যদি অনেক সময় বেশি হয়ে যায় তাহলে আমরা বন্ড রিফান্ডিং করতে পারি। কল বন্ড বা কলেবল বন্ড, কলেবল বন্ড হচ্ছে বন্ডের টাকা যে কোনো সময় পরিশোধ করা যায়, যে কোনো সময় বন্ডের টাকা পরিশোধ করে নতুন বন্ড ইস্যু করা যায়, সেক্ষেত্রে আমরা বন্ড রিফান্ডিং হতে পারে। অধিহার বা বাট্টা, প্রিমিয়াম বা ডিসকাউন্টে আমরা বন্ড ইস্যু করতে পারি। রূপান্তর, কনভার্টিবল, বন্ডকে আমরা রূপান্তর করতে পারি, যেমন বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারি, সেক্ষেত্রে বন্ড রিফান্ডিং হতে পারে। শেয়ার ইস্যু, আমরা যদি শেয়ার ইস্যুটাকে বন্ড ইস্যু থেকে বেশি যুক্তিযুক্ত মনে করি বা শেয়ার ইস্যু সস্তা হয়, বন্ড ইস্যুটা কঠিন হয়, তাহলে আমরা শেয়ার ইস্যুতে চলে যাব, বন্ড তখন রিফান্ডিং করে দিব। তাহলে বন্ড রিফান্ডিং সম্বন্ধে আমাদের ধারণা হলো। এবার আমরা চলে যাই, আমাদের এই বন্ডের জন্য আমাদের কিছু জার্নাল করতে হয়। দেখো, জার্নাল না শিখলে তুমি ভালো বন্ড বা বন্ড ইস্যু করতে পারবে না। তো জার্নালকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ফেস ভ্যালু, যেটা ফেস ভ্যালুতে, ডিসকাউন্টে, বাট্টায়, আর একটা প্রিমিয়ামে। যখন তুমি ফেস ভ্যালুতে ইস্যু করবা, হোয়েন ইস্যু আর বন্ড অ্যাট ফেস ভ্যালু,
তখন তুমি জাবেদা দিবা ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট। যখন তুমি ডিসকাউন্ট ইস্যু করবা ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ডেবিট বন্ডস পেয়েবল ক্রেডিট। যখন তুমি প্রিমিয়াম ইস্যু করবা তখন জাবেদা দিবা ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট। এবার দেখি আমরা হোয়েন বন্ডস আর ইস্যুড উইথ অ্যাক্রুড ইন্টারেস্ট। বন্ডের যখন অ্যাক্রুড ইন্টারেস্ট থাকবে তখন আমাদের জাবেদা দিতে হবে। খেয়াল করো, অ্যাক্রুড ইন্টারেস্টের আমাদের জাবেদা কি দিবা? অ্যাট ফেস ভ্যালুতে ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ডেবিট ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। আর যখন ডিসকাউন্ট হবে তখন ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। আবার যখন প্রিমিয়ামে তখন জাবেদা দিতে হবে ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। এই জাবেদাগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে রাখতে হবে, কারণ জাবেদা মনে না রাখলে তুমি অঙ্ক করে মজা পাবা না। দেখো এবার আসো আমরা দেখি হোয়েন ইন্টারেস্ট আর পেইড অ্যান্ড ডিসকাউন্ট প্রিমিয়াম অ্যামোটাইজড। যখন ডিসকাউন্ট এবং প্রিমিয়াম অ্যামোটাইজে তুমি ইন্টারেস্ট পেইড করবা তখন জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ফেস ভ্যালুতে। ডিসকাউন্টে জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল ক্রেডিট। আর প্রিমিয়ামে জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। আমরা আরো জার্নাল দেখি হোয়েন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ইজ মেড ফর ইন্টারেস্ট। যখন ইন্টারেস্টের জন্য ফুল বা পার্শিয়াল পেমেন্টের জন্য তখন তুমি জাবেদা দিবা তখন ফেস ভ্যালুতে জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ডিসকাউন্টে জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ক্রেডিট। আর প্রিমিয়ামের ক্ষেত্রে তুমি জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবলটা তখন হয়ে যাবে ক্রেডিট। এবার দেখি হোয়েন ফুল ইন্টারেস্ট পেয়েবল ইজ পেইড। ফুল ইন্টারেস্টটা যখন তুমি দিয়ে দিবা বন্ডের তখন তুমি জাবেদা দিবা তিনটার ক্ষেত্রে একই। দেখো ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার আমরা দেখি হোয়েন পার্শিয়াল ইন্টারেস্ট পেয়েবল ইজ পেইড অ্যালং উইথ রেস্ট অফ ইন্টারেস্ট। রেস্ট অফ ইন্টারেস্ট সহ যখন ইন্টারেস্ট পেয়েবলে জাবেদা দিবা তখন ফেস ভ্যালুতে জাবেদা দিবা ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট ক্যাশ ক্রেডিট। আর ডিসকাউন্টে জাবেদা দিবা ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ক্রেডিট। আবার যখন প্রিমিয়ামে আসবা তখন এই জাবেদা দিবা ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী আবার যখন এখানে দেখো হোয়েন প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ দ্য বন্ড ইজ পেইড, যখন বন্ডের পুরো প্রিন্সিপাল অ্যামাউন্টটা তুমি পরিশোধ করে দিবা তখন তুমি তিনটার ক্ষেত্রে একই জাবেদা দিয়ে দিবা। খেয়াল করো বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে তিনটা ক্ষেত্রে একই জাবেদা হয়ে যাচ্ছে। এই জাবেদাগুলো মোটামুটি ভাবে মনে রাখবা, তাহলে আমরা অঙ্ক করতে তোমাদের জন্য সুবিধা হবে। এবার শিক্ষার্থী দেখো আমরা একটা বি পার্টের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের তো পরীক্ষার হলে অঙ্ক আসে, বি পার্টেও আসে সি পার্টেও আসে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011 সালের এই অঙ্কটা আসছিল। খেয়াল করো 5 এতে দ্য গোবাই কোম্পানি ইস্যুড 2 লাখ টাকা of 10% bond on January 1, 2005. The bonds are due on January 1, 2010 with interest payable each July 1 and January 1. The bond are issued at face value. Prepare Gobai journal entries. দেখো এখানে গোবাই কোম্পানি একটা বন্ড ইস্যু করতেছে 2 লাখ টাকা, যেটা 10% বন্ড, কিন্তু বন্ডটা দুইটা কিস্তিতে পরিশোধযোগ্য। যেমন জানুয়ারি 1-এ একবার, আবার বলতেছে জানুয়ারি 1-এ একবার পরিশোধ করতেছে আর জুলাই 1-এ একবার পরিশোধ করতেছে। তো এখানে 2005 সালের বন্ড পরিশোধ করতে হবে কত? 2010 সালে, মানে 5 বছরের জন্য। তো আমাদের রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, দ্য জানুয়ারি ইস্যুয়েন্স, জানুয়ারিতে যখন আমি বন্ড ইস্যু করব তখন আমাদের একটা জার্নাল দিতে বলছে। এবার দেখো জুলাই 1-এ একটা ইন্টারেস্ট পেমেন্টের জন্য জার্নাল দিতে বলছে এবং ডিসেম্বর 31-এ যে ইন্টারেস্ট পেমেন্টটা করতে হবে তার জন্য একটা অ্যাডজাস্টিং দিতে বলছে। তো আমরা অঙ্কতে চলে যাই। দেখো সলিউশন আমরা কিভাবে করব, একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে আশা করতেছি তোমরা বুঝতে পারবা যে আমরা অঙ্কটা কিভাবে সলিউশনটা করতে পারি। যেমন আমাদের জার্নাল এন্ট্রিজ দিতে বলছে, ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা, জার্নালে সুন্দর একটা ঘর করবা। ঘর করে আমরা জার্নাল দিব। দেখো যখন তুমি বন্ড ইস্যু করছো তখন জার্নাল দিবা
দেখো ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট 2005 জানুয়ারি 1 রেকর্ড দ্য ইস্যুয়েন্স অফ দ্য বন্ড অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স। তুমি একটা বন্ড ইস্যু করলা 2 লাখ টাকার। এবার বন্ডটাকে আমরা খেয়াল করো, বন্ডটা আমরা কি করতেছি, 2 নম্বর জাবেদা জুলাইতে বলছে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমাদের কি করতে হবে, পেইড করতে হবে। তো ইন্টারেস্ট এক্সপেন্স যখন আমরা পেইড করব, আমরা তো জানি ইন্টারেস্ট এক্সপেন্স যখন পেইড করব তখন আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, বন্ডটা যেহেতু আমাদের 6 মাসের, 6 মাস পর পর পরিশোধযোগ্য, বন্ডটা আমাদের 1 বছরের, তাহলে 6 মাসের ইন্টারেস্টটা বাইর করতে হবে। আমরা কিভাবে বাইর করবো, যেমন 2 লাখের 10% করলে হয় 20,000 টাকা। খেয়াল করো 20,000 টাকার অর্ধেক করলে হয় কত, 10,000 টাকা। তার মানে 20,000 টাকারে তুমি 6/12 দিয়ে গুণ করে দিবা, হবে 10,000 টাকা। তার মানে জুলাই 1-এ তুমি এসে বন্ডের 6 মাস ইনস্টলমেন্ট পেইড করে দিলা, ইন্টারেস্টটা পেইড করে দিলা, তাহলে জাবেদা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, কি বোঝা যাচ্ছে যে আমি যদি ইন্টারেস্ট 6 মাস পরে ইন্টারেস্ট পরিশোধ করি তাহলে এই জাবেদা দিব, টু রেকর্ড দ্য পেমেন্ট ইন্টারেস্ট এক্সপেন্স, মানে ইন্টারেস্ট এক্সপেন্সটা আমি পেইড করে দিলাম। এবার 3 নম্বরে ওরা বলছে ডিসেম্বর 31 এসে কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি কি করতেছো, ইন্টারেস্টের বকেয়া ইন্টারেস্টের জন্য তুমি জাবেদা দিচ্ছ। তাই বকেয়া ইন্টারেস্টের জন্য আমি যদি জাবেদা দেই তাহলে আমাদের জাবেদা হয়ে যাবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, মানে অ্যাডজাস্ট ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ওই যে বাদবাকি আর 10,000 টাকা রয়ে গেল, টোটাল তো ছিল 20,000 টাকা, খেয়াল করছো, তাহলে বাদবাকি আরো 10,000 টাকা রয়ে গেল, সেই 10,000 টাকার জন্য আমি জাবেদা দিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, মানে এই টাকাটা আমাদের বকেয়া রয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 3টা জার্নাল দিতে বলছে, এবং এই 3টা জার্নাল দিলে তুমি 4-4ই পেয়ে যাবা যদি সঠিকভাবে দিতে পারো। ঠিক আছে, তো এবার আমরা দেখি একটা বড় অঙ্কের দিকে চলে যাই। দেখো প্র্যাকটিস ফর পার্ট সি। আমরা পার্ট সি তে যে অঙ্কগুলো আসে, দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013-তে এই অঙ্কটা আসছিল, একটু খেয়াল করলে তুমি অঙ্কটাকে সমাধান করতে পারো। আমরা অঙ্কটাকে আগে বুঝাই দেই। দেখো অন জানুয়ারি 1, 2012 আমান কর্পোরেশন সোল্ড 12% বন্ড হ্যাভিং এ ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আমান কর্পোরেশন একটা 12% বন্ড ইস্যু করতেছে, সোল্ড করতেছে, যার দাম হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু পরিশোধ করতে হবে কত, 5,37,907 টাকা। হুইচ প্রোভাইডস দ্য বন্ডস উইথ এ 10% ইল্ড। তাতে ইন্টারেস্ট আছে বন্ডের সাথে কত পার্সেন্ট, কর্পোরেট ইন্টারেস্ট আছে 10%। এবার দেখো দ্য বন্ড আর ডেটেড জানুয়ারি 1, 2012 allocates interest and amortization discount per premium or premium on the effective interest basis। তাহলে বন্ডটা কিন্তু আমি ইন্টারেস্টে মানে প্রিমিয়ামে ইস্যু করতেছি, তাহলে এখানে আমাদের প্রিমিয়ামের কাজ করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট বেসিসে আমাদের দেখাইতে হবে। ওরা রিকোয়ারমেন্টে কি বললো দেখো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য বন্ড ইস্যু। তুমি বন্ড যে ইস্যু করছো সেটার জন্য একটা জার্নাল দিতে বলছে। প্রিপেয়ার এ শিডিউল অফ ইন্টারেস্ট এক্সপেন্স অ্যান্ড বন্ড অ্যামোর্টাইজেশন। বন্ড অ্যামোর্টাইজেশনের একটা শিডিউল করতে বলছে 2012 থেকে 2014, মানে 3 বছরের একটা তোমার বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল করতে বলছে। আমরা শিডিউল করে সুন্দর করে তোমাদের বুঝাই দিব, একটু লেকচারটা মনোযোগ দাও। দেখো প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড দ্য অ্যামোর্টাইজেশন 2012। একটা 2012 সালের যে অ্যামোর্টাইজেশনের যে আমরা চার্টটা করব, সেখান থেকে ইন্টারেস্টের পেমেন্টের আমরা জার্নাল দিব। সেম ওয়েতে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড অ্যামোর্টাইজেশন 2014 সালের আমরা একটা জার্নাল দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটাকে দেখলাম। এবার অঙ্কটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কত সহজ হইতে আমরা জিনিসটাকে বুঝতে পারি, একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা। যেমন আনাম কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ, তোমাকে প্রথমে ইস্যু করতে বলছে বন্ড 2014 ডিসেম্বর 31 তুমি ইস্যু করলা। ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট, প্রিমিয়াম অন ইস্যু অফ বন্ড, এই জার্নাল দিয়ে দিতে হবে যে তুমি জার্নালটা তুমি বন্ডটা ইস্যু করে তুমি কত টাকা পাচ্ছ। তুমি পাচ্ছ 5,37,907 টাকা। আমরা আগেই বলেছি
5 লাখ টাকার বন্ড প্রিমিয়াম ইস্যু হয়েছে, তো সেক্ষেত্রে তুমি অধিহার পাবা বা প্রিমিয়াম পাবা। সেক্ষেত্রে তুমি দেখো ক্যাশ পাইতেছো 5,37,907 টাকা, বন্ড পেয়েবল অরিজিনালি হচ্ছে 5 লাখ টাকা, আর প্রিমিয়াম হচ্ছে 37,907 টাকা। তাহলে এই যে 5 লাখ আর 37,907 টাকা মিলে তুমি এভারেজে টোটাল পাচ্ছ হচ্ছে কত? 5,37,907 টাকা। এবার আমরা দেখি যে রিকোয়ারমেন্ট 2 তে ওরা বলছে একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করতে। এই শিডিউলটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, কারণ অনেকে শিডিউল ভালো করতে পারে না, আর শিডিউল না করলে তোমার টাকার অ্যামাউন্ট কম বেশি হয়ে যাবে, আর টাকার অ্যামাউন্ট কম বেশি হয়ে গেলে তোমার জার্নাল দিয়ে লাভ হবে না। শিডিউলটা এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। অ্যামোর্টাইজেশন শিডিউল যেমন তুমি 1, 2, 3, 4, 5, 6টা ভাগে ভাগ করবা ঘরটাকে, ঘরটা ভাগ করে তুমি ঘরের নাম্বারিং দিয়ে দিবা, 1, 2, 3, 4, 5, 6 নাম্বারিং দিয়ে দিলা। এবারে আসো, আমি 31/12/2012-তে আমাদের বিগিনিং ব্যালেন্স বা ক্যারিং ভ্যালু কত ছিল? 5,37,907 টাকা। 5,37,907 টাকা আমাদের ছিল বন্ডের, আমরা বন্ডটা রিসিভ করছিলাম বা ক্যাশ গ্রহণ করছিলাম, আর ক্যাশ পেমেন্ট করতেছি আমরা 60,000 টাকা। ক্যাশ পেমেন্ট আমরা 60,000 টাকা করতেছি। আমরা যদি ওটা 12% বলে দিছে 5 লাখ টাকার, খেয়াল করো, এই 5 লাখ টাকার যদি 12% করো, 5 × 60,000 টাকা, তাহলে 60,000 টাকা ক্যাশ পেমেন্ট তুমি প্রতি বছর করতেছো। আর ইন্টারেস্ট এক্সপেন্সটা তুমি কিভাবে বের করবা? ওরা কিন্তু তোমার ডিসকাউন্ট বা পার্সেন্টেজের ইন্টারেস্টের পার্সেন্টেজের রেট দিয়েছি তো 10%। ভালো করে দেখো, ইন্টারেস্ট এক্সপেন্স এট দ্য রেট অফ 10%। তাহলে এই 10%টা তুমি কার সাথে করবা? তোমার বিগিনিং ব্যালেন্স কত ছিল খেয়াল করো। বিগিনিং ব্যালেন্স ছিল আমাদের 5,37,907 টাকা। 5,37,907 টাকার উপরে আমি যদি 10% করি, প্রিয় শিক্ষার্থী আবার খেয়াল করো ভালো করে, আমরা 10% কার উপরে করব? 5,37,907 টাকা। আমরা যে প্রিমিয়াম সহ যে বন্ডটা পাইছি সেই বন্ডটা হচ্ছে 5,37,907 টাকা। এই 5,37,907 টাকার উপরে আমি যদি 10% করি তাহলে পাবো 53,791 টাকা। এই 53,791 টাকা আমি ইন্টারেস্ট এক্সপেন্স বাবদ দিব বা ইন্টারেস্ট এক্সপেন্স হবে আমাদের। আর প্রিমিয়াম বাবদ আমি কত দিব? খুব সহজ হইতে হিসাবটা করবা। দেখো, এই যে 3 নম্বর ঘর এবং এই যে 4 নম্বর ঘর ইন্টারেস্টটা, এই 3 নম্বর ঘর থেকে তুমি 4 নম্বর ঘরটা বাদ দিলেই তুমি প্রিমিয়ামটা পেয়ে যাবা। দেখো এখানে দেখাই দিয়েছি সুন্দর করে, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। 5 নম্বর ঘর ইকুয়াল টু 3 নম্বর ঘর মাইনাস 4 নম্বর ঘর। তাহলে 3 নম্বর ঘরে 60,000 টাকা আছে। এই 60,000 টাকা থেকে তুমি যদি 53,791 টাকা বাদ দাও তাহলে বাবা 6,209 টাকা। এই 6,209 টাকা হচ্ছে তোমার 2012 সালের প্রিমিয়াম, আর 2012 সালের ইন্টারেস্ট হচ্ছে 53,791 টাকা, আর টোটাল ক্যাশ পেমেন্ট করতেছি আমরা কত? 60,000 টাকা। তাহলে এবার এটা করার পরে 5,37,907 টাকা আমি পাইছিলাম। এবার এইভাবে যদি আমি একটা কিস্তি পরিশোধ করি তাহলে আমার এবার দাঁড়াইতেছে কত? দেখো, 5,31,698 টাকা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে যাচ্ছে বন্ডের 2012 সালের শেষে। কারণ এখানে আমাদের খেয়াল করো, 2 নম্বর যে ক্যারিং ভ্যালু আছে সেই ক্যারিং ভ্যালু থেকে আমি যে আমরা 5 নম্বর ঘরে যে প্রিমিয়ামটা বের করছি সেই ক্যারিং ভ্যালু থেকে আমি প্রিমিয়ামটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই 5,37,907 থেকে আমি যখন 6,209 টাকা প্রিমিয়ামটা বাদ দিলাম তখন আমার এন্ড আর্নিং ভ্যালু বা ইয়ার এন্ড ভ্যালু আমরা পেয়ে গেলাম 5,31,698 টাকা। এই টাকাটা আমাদের রয়ে গেল। এবার আসো 31/12/2013 তারিখে আমাদের 5,31,000 যেটা এখানে আমরা দেখাইলাম, 5,31,698 টাকা, 5,31,698 টাকা এখানে আসলো। এটার উপরে আমরা আবার 10% করলাম, তাহলে পাইলাম কত? প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 5,31,698 টাকার সাথে যদি আমরা 10% করি 53,170 টাকা পাইলাম। এবার এই 53,170 টাকা যদি আমি 60,000 টাকা থেকে বাদ দেই, এখানে ক্যাশ পেমেন্ট কিন্তু প্রতি বছর 60,000ই থাকবে। অতএব সেই 60,000 টাকা থেকে যদি আমি 53,170 টাকা বাদ দেই তাহলে আমরা প্রিমিয়ামটা পেয়ে যাব 6,830 টাকা। যে প্রিমিয়ামটা আমরা পরবর্তীতে ইন ভ্যালু বাইর করার জন্য
আমরা কি করব, এই যে 5,31,698 টাকা, এখান থেকে আমি 6,830 টাকা বাদ দিলাম, বাদ দিলে আমি ইন ভ্যালু পেয়ে গেলাম 5,24,868 টাকা। ঠিক সেম ওয়েতে সাইমালটেনিয়াসলি 31/12/2014 তারিখে আমি করতে পারি 5,24,868 টাকা আমাদের রয়ে গেল। এটার উপরে আমি আবার 10% করব, 52,487 টাকা। 60,000 থেকে আমি 52,487 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের রয়ে যাবে আমাদের প্রিমিয়াম যেটা 7,513 টাকা। তাহলে এই বছর শেষে আমাদের রয়ে যাবে 5,17,355 টাকা। যেহেতু এটা 5 বছরের বন্ড, যেহেতু 3 বছর করতে বলছে, তাহলে এখানে কিন্তু 5 লাখ টাকা আসবে না। তুমি যখন 5 বছর করে ফেলবা তখন লাস্ট ব্যালেন্স দেখবা তুমি পেয়ে যাবা 5 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট গেল। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কিন্তু জার্নাল দিতে বলছে। তো জার্নালটা আমরা ওই শিডিউল ধরেই দিয়ে দিব। এখানে আমার নতুন করে চিন্তা করতে হবে না, শিডিউলের ভিতরে কিন্তু আমরা অটোমেটিক্যালি বের করছি। দেখো 2012 সালে 31 ডিসেম্বরে আমরা 6,209 টাকা আমরা প্রিমিয়াম বের করছি। সুতরাং ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 53,791 টাকা, প্রিমিয়াম অন বন্ড ইস্যু ডেবিট 6,209 টাকা, আর ক্যাশ ক্যারি হচ্ছে 60,000 টাকা। এই জাবেদাগুলো কিন্তু আমরা তোমাদেরকে জাবেদাতে দেখাই দিছি। ওইভাবে আমরা প্রিমিয়ামের জাবেদাতে যেভাবে দেখাইছি ওইভাবে তুমি জাবেদা দিয়ে দিবা। আবার এখানে 2014 সালে ওরা একটা জার্নাল দিতে বলছে। ঠিক সেম ওয়েতে 2014 সালে আমরা একটা জার্নাল দিতে পারি, যেমন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড ইস্যু ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা আগে বের করছি শিডিউলে, দেখবা খেয়াল করলেই দেখতে পারবা 52,487 টাকা আমরা বের করছিলাম, আর ইন্টারেস্ট বের করছিলাম 7,513 টাকা। টোটাল এই দুইটা মিলে কিন্তু আমাদের হতে হবে 60,000 টাকা। এই 60,000 টাকা যদি না মিলাইতে পারো তাহলে কিন্তু জাবেদা হচ্ছে না বা জাবেদা হয় নাই, পরীক্ষা হলে বসেই মনে করতে হবে এটা। এবারে আমরা দেখো আর বেশি আলোচনা করতেছি না, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বইগুলা তোমাদের রেফারেন্স করব এই বইগুলা তোমরা দেখবা, যেমন কাইসো ডোনাল্ড অগারেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বইটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এরা হচ্ছে লেখক। IFRS ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এডিশন 2011 সালের এই বইটা তোমরা একটু কিনে দেখতে থাকবা, যেটা পাবলিশারের নাম লেখা আছে জেরি জে ওয়ারফিল্ড, টেরি ডি জনস, উইলে অ্যান্ড সন্স ইনকর্পোরেশন। আরেকটা বই তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে এরকম GOB গভর্নমেন্ট অফ বাংলাদেশ, গভর্নমেন্ট অফ বাংলাদেশের এই বইটা তোমাদের ফলো করতে হবে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991 অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স রুলস 1991। এছাড়াও আমাদের বাংলাদেশের রাইটারের বিভিন্ন রকম বই আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। মিলেনিয়াম পাবলিকেশনের বই আছে, কমার্স পাবলিকেশনের বই আছে, এগুলো দেখলেও তোমাদের আইডিয়াগুলা ক্লিয়ার হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করলাম এই চ্যাপ্টারের ইন এ নাটশেল আমরা বলতে পারি যে কি কি শিখতে পারলাম। একটু খেয়াল করি, হোয়াট ইজ বন্ড, আমরা ঋণপত্র বা বন্ড সম্বন্ধে জানতে পারলাম। আইডেন্টিফাই দ্য মেজর টাইপস অফ বন্ড, মেজর টাইপস গুলো আমরা জানতে পারলাম। ফিচার্স অফ বন্ড, বন্ডের বৈশিষ্ট্য কি, কোন কোন বৈশিষ্ট্য আছে বন্ডের ভিতরে সেটা আমরা শিখতে পারলাম। হোয়াট ইজ বন্ড পেয়েবল, বন্ড পেয়েবল কিভাবে আমরা ইস্যু করতেছি সেটা আমরা শিখতে পারলাম। হাউ টু ক্যালকুলেট বন্ড পেয়েবল, বন্ড পেয়েবলে আমরা কিভাবে ক্যালকুলেশন করতেছি একটা সুন্দর অঙ্ক করে তোমাদের দেখানো হলো। হোয়াই বন্ড আর ইস্যুড, বন্ড আমরা কেন ইস্যু করব, বন্ড অবশ্যই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের জন্য আমরা বন্ড ইস্যু করব। দেখো বন্ড ডেটিং, বন্ড ডেটিং সম্বন্ধে আমরা জানতে পারলাম। বন্ড রিফান্ডিং, বন্ড কিভাবে ফেরত যায় বা ফেরত হয়, পুরাতন বন্ডের পরিবর্তে যদি নতুন বন্ড তুমি গ্রহণ করো তাহলে বন্ড রিফান্ডিং হয়। কজেস অফ বন্ড রিফান্ডিং, বন্ড রিফান্ডিং এর বিভিন্ন কজ সম্বন্ধে আমরা জানতে পারলাম। জার্নাল অফ বন্ড ক্যালকুলেশন, বন্ড ক্যালকুলেশনের জন্য বিভিন্ন ওয়েতে 3টা ভাগে ভাগ করে আমরা জার্নাল দিলাম, সেই জার্নালগুলো একটু খেয়াল করবা। বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল কেমনে করতে হয় আমরা অঙ্কর ভিতরে দেখালাম। ক্যালকুলেশন বন্ড ইন্টারেস্ট ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম, বন্ড ইন্টারেস্ট ডিসকাউন্ট প্রিমিয়াম সম্বন্ধে আমরা পুরা আইডিয়াটা নিয়ে নিলাম। তাহলে এগুলো একটু ভালো করে লেকচারটা ভালো করে খেয়াল করবা, বারবার করে দেখবা, তাহলে তোমাদের আইডিয়াগুলা আশা করতেছি ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি কিছু আলোচনা না করে আমি এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে করোনা পরিস্থিতিতে ভালো থাকো, স্বাস্থ্যের খেয়াল রাখো, সুন্দর থাকো, এ কামনায় আল্লাহ হাফেজ।